আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এরই মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেছে এবং টিম ইন্ডিয়া কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন। দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনেক আগেই শেষ হয়ে গেছে, বাট চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন আমি রেফারেন্স হিসেবে টানছি বা চ্যাম্পিয়ন্স ট্রফির কি উদাহরণটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই, সেটা কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতে চাই। প্রথমে আমি আসি চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার কথা যদি বলি। চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার আসলে অনেকগুলো মাস্টার প্ল্যান এখানে ছিল। তারা থ্রু আউট দ্য টুর্নামেন্ট আনবিটেন ছিল, সবচেয়ে ভালো কিন্তু খেলে তারা এবার শিরোপা কিন্তু জিতেছে। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে বা যে বিষয়টা আমি স্পেসিফিক্যালি বলতে চাই, এখানে আমার যে জিনিসটা মনে হচ্ছে সেটা হলো যে চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও কিন্তু ভারত কিছু ট্যাকটিক্যাল চেঞ্জেস এখানে নিয়ে এসেছে। আমি যদি ভারতের মিডল অর্ডারের কথা বলি, আরও স্পেসিফিক্যালি যদি বলি, আমি আকসার পাটালের কথা বলতে যাচ্ছি। আপনি আকসার পাটালকে যদি দেখেন, একজন লেফট আর্ম স্পিনার, পাশাপাশি কিন্তু সে দারুণ একটা ব্যাট ধরছে এবং ব্যাটটা কিন্তু সে ধরে খেলছে। আপনার কিন্তু পুরো ইনিংসটা যদি তারা যদি টিম কোল্যাপসও করে যায়, তাদের যদি ওপেনিং কোল্যাপস করে যাচ্ছে, তখন কিন্তু আকসার পাটেল একটা হোল্ডিং রোল প্লে করছে। বা আপনি স্ট্রাইকারের কথা বলেন, সে কিন্তু সেই রোলটাও প্লে করছে। এখন এখানে তার ক্যালিব্রিটি কীরকম বা তার প্লেয়িং অ্যাভেলেবিলিটি কীরকম বা তার প্লেয়িং অ্যাবিলিটি কীরকম, এগুলো নিয়ে আসলে আমি কথা বলতে যাচ্ছি না। বাট আমি যে পয়েন্ট আপনাকে নোট ডাউন করতে যাচ্ছি, যে ভারতের টিমে কিন্তু একটা মিডল অর্ডারের অলরাউন্ডার রয়েছে। আপনি যদি ইন্ডিয়ার বোলিং লাইনআপের কথা যদি বলেন, তারা কিন্তু 4 স্পিনার খেলিয়েছে। সেখানে কিন্তু মূল অস্ত্র হিসেবে কিন্তু আকসার পাটেল ছিলেন। ব্যাটিংয়ের কথা যদি আপনি বলেন, যে টপ অর্ডার কোল্যাপস হওয়ার পরেও কিন্তু মিডল অর্ডারে আকসার পাটেল একটা হোল্ডিং রোল প্লে করেছে। আমি আরেকটা উদাহরণ দিয়ে আসলে আপনাদের সাথে কথা বলি। আপনি টিম নিউজিল্যান্ডের দিকে যদি দেখান, যদিও দুজনের পজিশন ভিন্ন, দুজনের প্লেয়িং স্টাইল ভিন্ন, দুজনের কিন্তু স্ট্রোক প্লেইং অ্যাবিলিটিটাও ভিন্ন, বাট আমি জাস্ট উদাহরণটা আপনাদের কাছে দিতে যাচ্ছি। আপনি যদি সেকেন্ড অপশনটার দিকে তাকান, আমি রাচিন রাবিন্দার কথা বলছি। রাচিন রাবিন্দা কিন্তু নিউজিল্যান্ডের হয়ে এবার ওপেন করেছে, বল হাতেও কিন্তু তার একটা ভালো ভূমিকা ছিল। আপনি সেমিফাইনালের কথা বলেন বা ফাইনালের কথা বলেন, সে কিন্তু ফাইনালেও হাত ঘুরিয়েছে। এবং ব্যাটিংয়ে আপনি যদি রাচিন রাবিন্দার ওপেনিংয়ে ব্যাটিংয়ের কথা বলেন, সেখানে কিন্তু সে এবার যথেষ্ট ভালো ব্যাটিং করাতে সে কিন্তু এবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। এখন এই কথাগুলো আমি কেন বলছি, আসলে কথাগুলো বলার পিছনে আমার কারণ কি, সেই ব্যাপারটা যদি আমি একটু বলি। আমি বাংলাদেশ টিমে, আপনি যদি বাংলাদেশ টিম পারফরমেন্সের কথা বলেন, বাংলাদেশ টিমে আমি একজন অলরাউন্ডার মিস করেছি। আমাদের কিন্তু সাকিব আল হাসান ছিলেন না, এবং সাকিব আল হাসান কিন্তু আদৌ ভবিষ্যতে খেলবেন কিনা বা সাকিব আল হাসানকে নিয়ে বিসিবি আসলে সেরকম কোনো প্ল্যান করছে বলে আমার কিন্তু মনে হচ্ছে না। বাংলাদেশে একটা জেনুইন অলরাউন্ডার মিস করেছে। আপনি এক মেহেদী হাসান ছাড়া আপনি কিন্তু কাউকে অলরাউন্ডিং যে রোলটা, এই রোলে কিন্তু আমি কাউকে পাইনি। তো ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশ যদি বাংলাদেশের ফিউচারকে চিন্তা করতে চায় বা কাকে এখানে স্টেবল করবে, এটা যদি তারা মাথায় খাটাতে চায়, আমি মনে করি এখানে মিডল অর্ডারে কিন্তু বাংলাদেশের অন্যতম সেরা অস্ত্র হতে পারে মাহফুজুর রহমান রাব্বি। আপনি মাহফুজুর রহমান রাব্বি আসলে কত ম্যাচে কোথায় কি রান করেছে, কোন সিচুয়েশনে রান করেছে, আমি এগুলো ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। আমি তার অ্যাবিলিটি নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। আন্ডার-19 প্লেয়ার, কিন্তু তার কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার যে তাড়না বা ওয়ার্ল্ড কাপ জেতার যে আগ্রাসী ভাবটা, সেটা কিন্তু তার মধ্যে রয়েছে। আপনি যদি আন্ডার-19 প্লেয়ারদের কথা চিন্তা করেন, তারা কিন্তু এশিয়া কাপ জয়ী এবং আন্ডার-19 ওয়ার্ল্ড কাপও কিন্তু এই তরুণরাই জিতেছে। আমি মাহফুজুর রহমান রাব্বির কথাটা কেন বললাম, সে কিন্তু বল হাতেও দুর্দান্ত বোলিং করবে। এবং ব্যাটিংয়ের কথা যদি আপনি বলি, যে আপনি ওপেনিংয়ে তাকে শুট করতে না পারলেও আপনি মিডল অর্ডারে যে হোল্ডিং রোলটা রয়েছে, সেখানে কিন্তু আপনি মাহফুজুর রহমান রাব্বিকে রাখতে পারেন অ্যাজ এ অলরাউন্ডার হিসাবে। আপনি বাংলাদেশে যদি এখন বোলিং লাইনআপের দিকে তাকান, আপনার কাছে কিন্তু লেফট আর্ম স্পিনার প্রায় নেই বললেই চলে। এক অপশন আপনার কাছে রয়েছে ভাই নাসুম আহমেদ, অফ স্পিন বা লেগ স্পিনের জন্য কিন্তু আমাদের মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন রয়েছে। বাট আপনি লেফট আর্ম স্পিনার আপনি কাকে খেলাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি মাহফুজুর রহমান রাব্বিকে এগিয়ে রাখবো, কারণ তার হাতে যেরকম ব্যাটিং করার একটা অ্যাবিলিটি রয়েছে, সে কিন্তু স্ট্রোক প্লেইংটা যথেষ্ট ভালো করে এবং পাশাপাশি সে কিন্তু বোলিংটাও করতে পারে। আপনি এবার বিপিএল এর কথা যদি বলেন, তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, সে একটু নার্ভাস ছিল। খুলনা টাইগার্সের হয়ে কিন্তু সেবার বিপিএল খেলেছে। এনসিএল এ কিন্তু তার পারফরমেন্স আমরা ভালো পেয়েছি। বর্তমানে কিন্তু ডিপিএলেও সে যথেষ্ট ভালো একটা ফর্মে রয়েছে। তার বোলিং অ্যাবিলিটিটার কথা যদি আপনি বলেন, আপনি হোক সেটা টি-20 হোক সেটা ওয়ানডেতে, আমি মনে করি বাংলাদেশের তরুণ অলরাউন্ডারের মধ্যে আপনি যদি ব্যাটিংয়ের কথা বলেন বা বোলিংয়ের কথা বলেন, মাহফুজুর রহমান রাব্বিকে একটা সুযোগ দেওয়া দরকার। মাহফুজুর রহমান রাব্বিকে একটু এক্সপোজ করে দেখা দরকার। আমি মনে করি বিসিবি যদি এখানে আরও কিছু স্টেপ নিয়ে আসে বা মাহফুজুর রহমান রাব্বিকে যদি আমরা রেগুলার খেলাতে পারি, হয়তো বাংলাদেশের ফিউচার অ্যাসেট হিসেবে মাহফুজুর রহমান রাব্বি কিন্তু আমাদের প্লেইং ইলেভেনে থাকতে পারে। এবং অ্যাজ এ অলরাউন্ডার আপনি যত বেশি অলরাউন্ডার আসলে আপনি খেলাবেন, আমি অলরেডি কিন্তু এটা নিয়ে একটা ভিডিও করেছি, যত বেশি অলরাউন্ডার আপনি খেলাবেন আপনার টিমে, আপনার টিম স্ট্যাবিলিটিটা তত ভালো হবে এবং অপোনেন্ট টিমের জন্য কিন্তু গেম প্ল্যানটা তৈরি করা ডিফিকাল্ট হয়ে যাবে। আমি মনে করছি মাহফুজুর রহমান রাব্বিকে যদি বাংলাদেশ ন্যাশনাল টিমে হোক বা ন্যাশনাল টিমের যে সিরিজগুলো রয়েছে, হোক সেটা জিম্বাবুয়ে বা হোক সেটা অন্যান্য ছোট দলের এগেনস্টেও, অন্তত মিডল অর্ডারে মাহফুজুর রহমান রাব্বিকে
একটা সুযোগ দেওয়া দরকার 5 নাম্বার বা 4 নাম্বার বা 6 নাম্বার, যেহেতু আমাদের ফিনিশিং রোলটা রয়েছে, সেক্ষেত্রে হয়তো মিডল অর্ডারে যেহেতু মুশফিক এবং মাহমুদুল্লাহ নেই, টি20 হোক বা ওয়ানডেতে মিডল অর্ডারে কিন্তু আরেক ভরসার নাম হতে পারেন মাহফুজুর রহমান রাব্বি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।